চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। যারা ওয়েস্ট বেঙ্গল টেট দিচ্ছ, সেন্ট্রাল টেট দিচ্ছ, ঝাড়খণ্ড টেট দিচ্ছ, তাদের জন্য যে ক্লাসের আমি ব্যবস্থা করেছি আশা করি খুবই উপকারে আসবে সেই ক্লাস। সবাই মন দিয়ে অবশ্যই ক্লাস করো, কোনো জায়গায় স্কিপ করে যেও না। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরের ক্লাসের আপডেট পেতে। গত ক্লাসে আমরা সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পদ নিয়ে আলোচনা করব বলেছিলাম। গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে আজকে পদ নিয়ে আলোচনা করব। তো চলে আসো তাহলে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আজকে একটু পদ পরিচয় জানবো। পদ পরিচয় থেকে প্রশ্ন এসেছিল গত টেটটাতে। খুবই প্যাঁচালো প্রশ্ন এসেছিল, জটিল নয় কিন্তু প্যাঁচালো, বুদ্ধি দিয়ে ওটাকে সমাধান করতে হবে, তো সেই ধরনের। পদ কি এই বিষয়টা জানার আগে আমাদের আগে একটু জেনে নিতে হবে শব্দ কি। ঠিক, শব্দ কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড, WORD, ওয়ার্ড। বলা হচ্ছে যে শব্দ হলো একাধিক বর্ণের সুসংবদ্ধ রূপ যা অর্থপূর্ণ এবং শ্রুতিমধুর। তাহলে শব্দের ক্রাইটেরিয়াটা কি না, একাধিক বর্ণ সুসংবদ্ধভাবে বসবে, সেটার একটা অর্থ থাকবে এবং সেটা অবশ্যই শ্রুতিমধুর হবে। কর্কশ, শুনতে কর্কশ লাগে এরকমও কিছু শব্দ আছে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে যেগুলো আমরা ভাষা, ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা আমরা পড়ছি, যে ভাগটা, তাতে আমাদের শ্রুতিমধুর ভাষা শব্দ নিয়েই পড়ার কাজ। ঠিক, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি যেহেতু পদ শুরু করছি, যে শব্দ কখনো বাক্যে স্থান পায় না। কেন না, শব্দকে প্রথমে পদে পরিণত হতে হয়, তারপর সেই পদটা বাক্যে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করে। তাহলে সরাসরি শব্দ কিন্তু বাক্যে স্থান পায় না, সেটা প্রথমে পদে পরিণত হবে এবং সেটা বাক্যে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করবে। তাহলে পদে যখন পরিণত হবে তাহলে নিশ্চয়ই তার মধ্যে একটা কোনো শর্ত আছে, শব্দটা কখন পদে পরিণত হবে, এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। বলা হচ্ছে যে শব্দের সঙ্গে বিভক্তি যোগে পদ গঠিত হয় এবং সেই পদটা তখন বাক্যে স্থান পায়। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়, ঠিক যেমন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত হয়, তেমনি আবার শব্দের মতো ধাতুর সঙ্গেও তেমনি বিভক্তি যোগে পদ গঠিত। ধাতুও সরাসরি ভাবে বাক্যে স্থান পায় না। যেমন আমি যদি গমনটা ক্রিয়াপদ, ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ধরো ক্রিয়াপদ গঠন করলো, তাহলে গমন যে পদটা আমরা পাচ্ছি তার মূল ধাতু হচ্ছে গম, ওই রুট সাইনের মতো দিয়ে ময় হসন্ত, রুট সাইন গ ময় হসন্ত। ঠিক আছে, সেটা কি বাক্যে স্থান পেতে দেখেছো? কোথাও স্থান পায় না। যখনই মাত্র যখন ধাতু গমের সঙ্গে অনট যুক্ত হচ্ছে, অনট যুক্ত হয়ে পদ তৈরি হচ্ছে, গমন ক্রিয়াপদ তৈরি হচ্ছে, ঠিক, তখন সেটা বাক্যে স্থান পায়। সুতরাং শব্দের মতো ধাতুরও একই ক্রাইটেরিয়া, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তা পদে পরিণত হয় এবং তা বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করে। তাহলে পদ আমরা কাকে বলবো না, পদ আমরা বলবো যে শব্দ, দেখো প্রথমে দুটো ক্রাইটেরিয়া পেয়েছি, একটা হচ্ছে শব্দ প্রথমে পদে পরিণত হবে, ধাতুও তেমনি প্রথমে পদে পরিণত হবে, তারপরে বাক্যে স্থান পাবে। তাহলে পদ আমরা কাকে বলবো না, শব্দ বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে স্থান লাভের যোগ্যতা পেলে, ভাষাটা ভালো করে বুঝবে, শব্দ বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হবে এবং সেটা বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করবে, তখন সেই বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলা হবে। বিভক্তিহীন শব্দ বা ধাতু কিন্তু নয়। আমরা অনেক ছোটবেলায় পড়ে এসেছি, একাধিক শব্দ সুসমন্বিতভাবে বসে মনের ভাব প্রকাশ করলে বাক্য বলে। সেটা আমাদের বেস তৈরি করার জন্য, মানে প্রাথমিক ধারণা তৈরি করার জন্য, কিন্তু এখন পদ, শব্দ নয়। এমনি উদাহরণ দিচ্ছি, যে পৌলমী স্কুলে গেল, পৌলমী হাইলাইট করা আছে, দেখো পৌলমীতে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। আমি এর আগেও ক্লাস নিতে গিয়ে তোমাদের বলেছি যে যে কোনো শব্দের ক্ষেত্রে যখনই আমরা শূন্য বিভক্তি যুক্ত পাচ্ছি, কেন না, পৌলমী একটা নাম, পৌলমী একটা নামপদ, ঠিক, তাহলে পৌলমী মিতেই শেষ, এখানে কিন্তু ই বিভক্তি যুক্ত নেই। কারণ কি না, এটাই হচ্ছে অরিজিনাল যে শব্দটা, এটাই হচ্ছে মূল শব্দ, পৌলমী নাম শব্দ, নামপদ, এটাই মূল পদ।
যদি পৌলমী যদি আমরা শব্দ বলে বিবেচনা করি তাহলে বলবো যে এখানে কোনো বিভক্তিযুক্ত নেই, কিন্তু পৌলমী স্কুলে গেল মানে আমি একটা বাক্য লিখে দিলাম, তাহলে পৌলমী বাক্যে স্থান পেয়ে গেছে মানে পৌলমী এখানে পদে পরিণত হয়ে গেছে, অর্থাৎ পৌলমীর সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। এর আগেও আমি বলেছি শূন্য বিভক্তি মানে অবিভক্তি, ঠিক। অর্থাৎ পৌলমী ময়ের সঙ্গে তো ই যুক্ত আছেই স্বরবর্ণ, তার সঙ্গে অবিভক্তি যুক্ত আছে, অর্থাৎ আলাদাভাবে বলতে গেলে শূন্য বিভক্তি যুক্ত আছে, তবেই সে বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করেছে। বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। ঠিক। দেবব্রত এখন ক্লাস করিতেছে, দেবব্রত এখন ক্লাস করিতেছে, আমি প্রথমে নামপদ দিয়ে উদাহরণটা দিলাম, কারণ কি সেটা শব্দের সঙ্গে যুক্ত হয়েছে, এরপরে ধাতুর সঙ্গে, এটা ক্রিয়াপদ দিয়ে উদাহরণটা দিচ্ছি। কিরকম দেখো, করিতেছে এর যে মূল ধাতুটা হচ্ছে কর ধাতু, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? ইতেছে বিভক্তি যুক্ত হয়েছে, তবেই সে কিন্তু বাক্যে স্থান লাভ করেছে। কর ধাতু ডাইরেক্ট বাক্যে স্থান লাভ করেনি, তার সঙ্গে ইতেছে বিভক্তি যুক্ত হয়েছে, ফলে সে বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করেছে এবং একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে পেরেছে। তাহলে এখানে কি হলো? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেটা পদে পরিণত হলো। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, আমরা বলছি পদ প্রধানত দুই প্রকার, ঠিক। তোমরা একটু আমাকে বলো যে এটা ঠিক লেখা আছে না ভুল লেখা আছে, মানে যেটা বলছি এটা ঠিক বলছি নাকি ভুল বলছি? ঠিক আছে। কেন ঠিক আছে? ব্যাখ্যা করো। স্যার, পদ তো প্রধানত দু প্রকারই হয়, নামপদ আর ক্রিয়াপদ। তারপর নামপদের তো ভাগ আছে না। আচ্ছা, বাকিরা কেউ কিছু কি বলবে? আমি এখন বলছি না ওটা ঠিক বলেছে কি ভুল বলেছে, বাকিরা রেসপন্স করো চট জলদি। কুশল, দেবব্রত, আচ্ছা আমি বলি, কারো রেসপন্স পাচ্ছি না। পৌলমী যেটা বললো ঠিক বললো, পদ প্রধানত দুই প্রকারই হয়। আমরা ওই একইভাবে ছোটবেলাতে জেনে এসেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া 5 প্রকার হয়, কিন্তু না, ওটাকে মূলত প্রথমে দুই প্রকার মানে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নামপদ, দ্বিতীয় হচ্ছে ক্রিয়াপদ। এবার নামপদকে আমরা 4 প্রকার মানে 4 ভাগে ভাগ করতে পারি, সেগুলো কি কি না বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, আর শুধুমাত্র ক্রিয়াপদটা আলাদা। তাহলে মোট ক রকম পদ হলো? এবারে যদি আমরা বলি যে তাহলে সার্বিকভাবে যদি আমরা বিচার করে দেখি তাহলে মোট আমরা বলবো পদ মোট 5 প্রকার। এরকম প্রশ্ন আসবে না যে পদ কয় প্রকার, অতএব এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা ধারণার জন্য বলছি, ঠিক। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদ। আচ্ছা, আমরা নামপদরা নিয়েই আজকে নামপদের বিশেষ্য পদটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। নামপদ কাকে বলছে? না শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয়। আমরা গত পূর্বের স্লাইডে কি পড়ে এসেছি? শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে একটা পদ গঠিত হয়, আর ধাতুর সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়ে কি হচ্ছে? পদ গঠিত হয়। এখানে আমরা সেটাকে আরো সূক্ষ্ম করে দিলাম, কি না শব্দের সঙ্গে শব্দ বিভক্তি, ওখানে বলেছিলাম শব্দের সঙ্গে শুধু বিভক্তি, এখানে বলছি শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকেই আমরা বলবো নামপদ। কিভাবে? চন্দ্রশেখর, এটা একটা নাম এবং এর সঙ্গে চন্দ্রশেখর নাম এটাই মূল শব্দ, যখন এটা বাক্যে স্থান পাবে চন্দ্রশেখরটাই মূল পদ, মূল শব্দটাই পদ হিসেবে বাক্যে স্থান পাবে, তাহলে এখানে কি বিভক্তি যুক্ত আছে? শূন্য বিভক্তি, বা আমরা বলতে পারি অবিভক্তি যুক্ত আছে। সুতরাং শব্দের সঙ্গে যে বিভক্তিটা যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি শব্দ বিভক্তি, এবং ধাতুর সঙ্গে যে বিভক্তিটা যুক্ত হবে তাকে আমরা বলবো ধাতু বিভক্তি। ক্রিয়াপদের ক্ষেত্রে সেটা হবে না ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে কার্যবাচক পদের সৃষ্টি করে। দেখো এখানে আরো একটা বিষয় অ্যাড হয়ে গেল, কার্যবাচক, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাবে, যতক্ষণ না কাজ করা কিছু বোঝাবে ততক্ষণ সেটা ক্রিয়াপদ নয়। তাহলে ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে কার্যবাচক পদের সৃষ্টি করে। উদাহরণ কি? গমন, গম হচ্ছে ধাতু, অনট হচ্ছে বিভক্তি। গমন মানে কি? যাওয়াকে বোঝায়, মানে গমন করা, এই অর্থে ব্যবহৃত হয়, ঠিক। তাহলে এটা ক্রিয়াপদ, তাহলে এখানে ধাতু হলো গম, তার সঙ্গে ধাতু বিভক্তি হচ্ছে অনট। তাহলে আমরা দেখছি যে বারে বারে আমরা বলছি বিভক্তি বিভক্তি, আবার কখনো বলছি শব্দ বিভক্তি, আবার কখনো বলছি ধাতু বিভক্তি, ঠিক।
তাহলে বিভক্তি বিষয়টা কি, বা বিভক্তি আমরা বলতে কি বুঝি? বলবো আমরা এইভাবে, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে। গত স্লাইডে যেটা বলে এসেছি তার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করো। একটা বর্ণও হতে পারে, অ শূন্য বিভক্তি হিসাবে ব্যবহৃত হয়, আ বিভক্তি হিসাবে ব্যবহৃত হয়। বর্ণ সমষ্টি কখন চলে আসছে? আগের উদাহরণটা চিন্তা করো, অনট, গম ধাতুর সঙ্গে যেটা যুক্ত হয়েছিল অনট, ওখানে বর্ণ সমষ্টি চলে এলো অ ন ট তিনটে। এইগুলো কার পরে বসবে, কার সঙ্গে বসবে বা কার সঙ্গে যুক্ত হবে? শব্দের সঙ্গে যুক্ত হবে এবং ধাতুর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে পদ গঠন করে। সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো বিভক্তি। বিভক্তির প্রকারভেদ জেনে নিই, এগুলো জাস্ট কনসেপ্ট জানার জন্য। হ্যাঁ, শব্দ বিভক্তি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে নামপদে পরিণত করে। সাধারণ কথা, চন্দ্রশেখরে অবিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ অটা হচ্ছে শব্দ বিভক্তি। ধাতু বিভক্তি কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কার্যবাচক পদের সৃষ্টি করে। একইভাবে অনট, গম যুক্ত অনট, অনটটা হচ্ছে ধাতু বিভক্তি। তাহলে আমরা বাক্য কাকে বলবো? না, এক বা একাধিক পদ, আমরা আগে জেনে এসেছি শব্দ, তাহলে চেঞ্জ হয়ে গেল, মডিফাই হয়ে গেল, আর আমরা উন্নত মানের সংজ্ঞাতে চলে এলাম। এক বা একাধিক পদ সুসজ্জিতভাবে পাশাপাশি বসে মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেই পদ বা পদ সমষ্টিকে বাক্য বলে। এক পদেও বাক্য হতে পারে, একাধিক পদেও বাক্য হতে পারে, ওই জন্য এক বা একাধিক বলা হয়েছে, এবং শেষে বলা হয়েছে সেই পদ বা পদ সমষ্টি। এই পর্যন্ত কারো কোনো অসুবিধে বোঝার? না স্যার, ঠিক আছে। এবারে আমরা নামপদের যে ওই হেডফোনই লাগিয়েছে ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পড়লাম কি, নামপদ আছে, তারপরে ক্রিয়াপদ আছে। নামপদের চারটা ভাগ করেছি আমরা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। আমরা আজকে শুধু বিশেষ্য পদটাই পড়ব, কারণ কি প্রত্যেকটা পদের এত সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ আছে এবং ওই ভাগগুলোর মধ্যে এমন টুইস্ট আছে যেগুলো মাঝে মাঝে আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। সেই জন্য আমরা পার্টিকুলার জানবো। আমরা আগে জেনে এসেছি নাম বোঝালে বিশেষ্য পদ, শুধু নাম বোঝালে বিশেষ্য পদ হয় না, অনেক কিছু তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে। ঠিক, দেখো, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি এতগুলোর নাম বোঝাবে। কতগুলো জিনিস দেখো, ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি। কার্য, মনে প্রশ্ন জাগবে, স্যার আমরা তো কার্যবাচক পদ মানে ক্রিয়াপদ জেনে এসেছি, কিন্তু না, কার্য মানে কি? কাজের এখানে নাম বোঝাবে, ইত্যাদির নাম বোঝায়, কাজের নাম বোঝাবে, সেটা আমরা আলোচনা করব, মানে ধীরে ধীরে চলে আসবো যে কাজের নাম আবার কি ভাবে বোঝায়। ঠিক, দেখো বিশেষ্য পদ নামটা কেন বলা হয়েছে? কোনো কিছু নাম যখন আমরা বোঝানোর চেষ্টা করি কোনো পদের মাধ্যমে, তখন বিশেষ করেই বলা হয়, বিশেষ করে বলা হয় বলেই নামটা হচ্ছে বিশেষ্য পদ। এটা সবসময় মাথায় রাখবে, বিশেষ করে বলা হয় বলেই নামটা, এই পদটিকে বলা হয় বিশেষ্য পদ। যে কোনো নাম যদি তুমি মানে চিন্তা করো, ধরো আমি বললাম যে ভারতবর্ষ, তাহলে কোনো একটা দেশকে বিশেষ করেই বলা হচ্ছে যে এটা ভারতবর্ষ, সেভাবেই তার নামটাকে আমরা উচ্চারণ করছি, তাই এটাকে বলা হয় বিশেষ্য। এইবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোতে আমরা চলে আসছি, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। প্রথমে সংজ্ঞাবাচক বিশেষ্য, সেটা কি না, নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝা, আর অনেক কিছু থাকবে তার মধ্যে। এটা হচ্ছে সংজ্ঞাবাচক, বা সংজ্ঞাবাচকটাকে তুমি নামবাচকও বলতে পারো, যেটাকে বলা হয় প্রপার নাউন। কি নাউন বলা হয়? প্রপার নাউন। ঠিক আছে, তাপস, রামায়ণ, গঙ্গা, মথুরা, বাংলা, সূর্য, পৃথিবী। তাপস ব্যক্তির নাম বোঝাচ্ছে, রামায়ণ গ্রন্থের নাম বোঝাচ্ছে, গঙ্গা নদীর নাম বোঝাচ্ছে, মথুরা স্থানের নাম, বাংলা কোনো একটা বিষয়ের নাম, মানে আমরা বাংলা পড়ছি, সূর্য নক্ষত্রের নাম, পৃথিবী গ্রহের নাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক। আমরা বলতে পারি নামবাচক, যেটাকে বলা হয় প্রপার নাম। জাতিবাচক বিশেষ্য, এখানে কি কি বোঝাবে?
না কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট মানে তার মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে সেটা একই রকম, সেরকম যদি সেই সকল ধর্ম বিশিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। ব্যক্তিকেও বোঝাতে পারে, বস্তুকেও বোঝাতে পারে, কিংবা অন্য কোনো প্রাণীকেও বোঝাতে পারে। কিভাবে দেখো, মানুষ, হিন্দু, পশু। মানুষ বলতে কি একটা মানুষকে বোঝানো হয়? মানুষ কি কারো নাম? কারো কিন্তু নাম নয়, একটা বিশেষ জাতি বা সমষ্টিকে বোঝাচ্ছে। এখানে সমষ্টি বলাটা ভুল হয়ে যাবে, মানুষ এক ধরনের বিশেষ জাতিকেই বোঝানো হচ্ছে। হিন্দু একটা ধর্মের, হিন্দু যে ধর্ম আমাদের সেটাকে বোঝানো হচ্ছে, হিন্দু জাতি। পশু এটাও একটা জাতিকে বোঝানো, পশু বলতে কোনো পার্টিকুলার একটা পশু নয় কিন্তু। গরু, গরু বলতে একটা গরুকে বোঝানো হয় না। ইংরেজ যখন আমরা বলছি, ইংরেজ বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, একটা বিশেষ জাতিকে বোঝানো হচ্ছে। বৃক্ষও তাই, আম গাছ বললে একটা এক ধরনের বৃক্ষকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন আমরা বলছি বৃক্ষ তখন জাতিবাচক হচ্ছে। তাহলে এইখানে একটু সূক্ষ্ম পার্থক্য আমাদের জেনে নিতে হবে যে সংজ্ঞাবাচক ও জাতিবাচক বিশেষ্যের পার্থক্যটা কোথায়। দেখো, ধরো একটা নাম বলছি আমরা, দেবশ্রী বললে সংজ্ঞাবাচক, মানুষ বললে জাতিবাচক। ক্লিয়ার? কিন্তু দেবশ্রী মানুষ, একজন মানুষ, কিন্তু যখনই আমি বিশেষভাবে উল্লেখ করে দিলাম একজনের নাম তখন হচ্ছে সংজ্ঞাবাচক, আর মানুষ বললে জাতিবাচক। কারণ কি না, ওটা মানুষ জাতিটাকে মানে অনেক মানুষকে একসঙ্গে একত্রিত করে একটা মানুষ জাতিকে বোঝানো হয়। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার, ঠিকই আছে। ওকে, এবারে চলে আসি আমরা বস্তুবাচক বিশেষ্য। যে কোনো জিনিসের নাম বোঝাবে, সোজা বাংলায় যে কোনো জিনিসের নাম বোঝাবে। জল একটা তরল বস্তু, আকাশ, আকাশ বলে সেরকম কিছু হয় না, তবুও আকাশ আমরা একটা অস্তিত্ব স্বীকার করে নিই, সেটা এক ধরনের বস্তু। চেয়ার একটা কাঠের বস্তু, কাগজ কাগজের বস্তু, কলম সেটাও এক ধরনের বস্তু, প্লাস্টিক হতে পারে, কাঠের হতে পারে, তাতে ধাতব কিছু থাকতে পারে, বস্তু মোটামুটি। এরকম হলে সেটাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সাধারণত বস্তুবাচক বিশেষ্যের সংখ্যা গণনা সম্ভব নয়, মেপে বা ওজন করে পরিমাণ স্থির করতে হয়। তুমি জল, ওটাকে কি গণনা করতে পারবে? একটা জল, দুটো জল, তিনটে জল, পারবে কি? না, জল গণনা করা যায় না। গণনা করা যায় না। ওটাকে মেপে বা ওজন করে পরিমাণ স্থির করতে হয়, এটা বস্তুবাচক বিশেষ্যের একটা ক্রাইটেরিয়া। বস্তুবাচক বিশেষ্যের ক্রাইটেরিয়া। আচ্ছা, এবারে যদি বলি স্যার চেয়ার তো গণনা করা যায়, কলম একটি কলম গণনা করতে পারবো, আকাশ গণনা করতে পারবো না, কাগজ একটা কাগজ গণনা করতে পারবো। তাহলে আমরা যে ক্রাইটেরিয়াটা বললাম, তাহলে ক্রাইটেরিয়াটা তো ফুলফিল হচ্ছে না। এইখানে একটা টুইস্ট আছে, সেটাকে বলা হয় সংখ্যাত্মক বস্তুবাচক বিশেষ্য। এটা কি লিখেছি? হ্যাঁ লিখেছি। কাগজ কলমের ক্ষেত্রে গণনা সম্ভব, তাই একে বলা হয় সংখ্যাত্মক বা সংখ্যাবাচক বস্তুবাচক বিশেষ। সংখ্যাত্মক বস্তুবাচক, যখন সংখ্যাবাচক বলে দিচ্ছি তখন দুবার বাচক শব্দটা এসে যাচ্ছে, তাই সংখ্যাত্মক বস্তুবাচক বিশেষ। অর্থাৎ কিছু কিছু বস্তু আছে যেগুলোকে অবশ্যই গণনা করা যায়, তাই একে আমরা আলাদাভাবে বস্তুবাচক বিশেষ্যটাকে আবার আলাদাভাবে আমরা বিশেষিত করে দিচ্ছি, কি বলে? সংখ্যাত্মক বলে। ঠিক আছে। সমষ্টিবাচক বিশেষ্য কি না, সমষ্টি, মোট কথা সমষ্টি বোঝাবে। কিরকম? ধরো সংঘ, সংঘটা কাদের নিয়ে তৈরি হয়? মানুষদের নিয়ে তৈরি হয়। মানুষ আমরা পড়ে এসেছি জাতিবাচক বিশেষ্য, তাহলে জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বোঝাচ্ছে। মানুষ একটা জাতি, তাদের যে সমষ্টি তাকে বলা হচ্ছে সংঘ। সমিতি, গোষ্ঠী, বাহিনী, গুচ্ছ, পাল। ধরো গরুর পাল যদি আমরা বলি, তাহলে গরুটা আমরা কি পড়ে এসেছি? জাতিবাচক বিশেষ্য পড়েছি, তার সমষ্টি বোঝাতে আমরা পাল শব্দটা ব্যবহার করছি, তাই এটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কোন জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বোঝাবে। সংযুক্তা যদি আমি নামটা নিই তাহলে কি হবে? সেটা সংজ্ঞাবাচক বিশেষ্য। ছাত্র বললে কি হবে? জাতিবাচক বিশেষ্য। কারণ কি? একাধিক ব্যক্তিকে নিয়ে
ছাত্র আমরা কোনো নির্দিষ্টভাবে কোনো একজনকে বলি না, ছাত্র বললে অনেকজনকেই বোঝাই, একটা বিশেষ জাতিকে বোঝাই যে ছাত্র একটা জাতি। তারপরে কি শ্রেণী বললে, যদি বলি ক্লাস 9, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। যদি বলি ক্লাস 9, যখন সংযুক্তা বলছি তার একটা নিজের নাম আছে ওই মেয়েটির। যখন ছাত্র বলছি সকলকে সাধারণভাবে ছাত্র বলা হচ্ছে, তখন হচ্ছে জাতি। যখন শ্রেণী বলছি এখানে কি হচ্ছে না, ছাত্রদের সমষ্টিটাকে আবার বড় করে দেখানো হচ্ছে, তাই এটা সমষ্টিবাচক। জাতিবাচক এবং সমষ্টিবাচকের এইখানে যে পার্থক্যটা আমরা দেখিয়েছিলাম, এই সরি ওটা সংজ্ঞাবাচক আর জাতিবাচক দেখিয়েছিলাম, এখানে হচ্ছে জাতিবাচক ও সমষ্টিবাচকের যে পার্থক্যটা আছে এইখানটা বুঝতে পেরেছো কি? ছাত্র বললে একটা বিশেষ জাতিকে বোঝানো হচ্ছে, কিন্তু যেই মাত্র ছাত্রদের সমষ্টি আবার তৈরি হচ্ছে তখন আমরা বলবো এটা শ্রেণী। ধরো ক্লাস 9, তখন সেটা সমষ্টিজাত পরিচয়। ক্লাস 9 যখন আমরা বলছি সমষ্টিজাত পরিচয়টাই বড় হয়ে দেখা দেয়। এরপরে আসছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দগুলো বিশেষ্য রূপে ব্যবহৃত হবে। 1, 2, 3 সাধারণ এভাবেও ব্যবহৃত হতে পারে। আবার এরকমও বাক্যে ব্যবহৃত হতে দেখা যায় যে চল তিনে মিলে কাজটা করে নেই। তিনে মিলে মানে তিনজন মিলে, তখন যে তিনে টার্মটা ব্যবহৃত হচ্ছে। বা 10-এ মিলেই করি কাজ, এরকম একটা লাইন আছে, 10-এ টার্মটা তখন হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। আবার ধরো আমরা কথায় কথায় বলি না বাবা আমরা 7-এ 5-এ নেই, 7-এও নেই 5-এও নেই, তখনও সংখ্যাবাচক বিশেষ্য। বুঝতে পারলে তো? এখানে কারো কোনো প্রশ্ন? না স্যার নাই। বাস। নেক্সট গুণবাচক। এগুলো দেখবে প্রত্যেকটার নামের মধ্যেই না, যে ভাগগুলো বলছি প্রত্যেকটা নামের মধ্যেই তার অর্থটা লুকিয়ে আছে, তার মূল ভাবটা লুকিয়ে আছে। আচ্ছা, প্রাণী বা বস্তুর দোষ গুণ ধর্ম প্রভৃতি বোঝায়। দোষ গুণ ধর্ম প্রকৃতি এগুলো একটু এডিট করে দেবো আমি, ঠিক আছে? দোষ কমা গুণ কমা ধর্ম কমা প্রকৃতি কমা না প্রকৃতির পরে প্রভৃতি বোঝাবে। সেটা প্রাণীরও হতে পারে বস্তুরও হতে পারে। কিরকম দেখো, অহংকার এটা একটা গুণ, বুদ্ধি অবশ্যই গুণ, হিংসা কি বলবো আমরা, একে গুণও বলতে পারি প্রকৃতিও বলতে পারি। হিংসাটা যেহেতু একটা নেতিবাচক, এটা আমরা দোষও বলতে পারি, পারি কিনা? সাহস এটা একটা বিশেষ গুণ বা প্রকৃতি, বা একটা এক ব্যক্তির একটা বিশেষ ধর্ম, তার সে সাহসী। এইভাবে মোটামুটি গুণবাচক বিশেষ্যটাকে আমরা ব্যাখ্যা করব। অবস্থাবাচক, প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায়, মানে কোন অবস্থায় সে অবস্থান করছে। শৈশব, একজন ব্যক্তির জন্মের পরের মুহূর্তে তার শৈশব শুরু হয়, তাহলে ব্যক্তির জীবন স্তরের একটা অবস্থা বোঝাচ্ছে। বাল্য একটা অবস্থা বোঝাচ্ছে। দারিদ্র অর্থনৈতিক অবস্থার বিষয়টা বোঝাচ্ছে। স্বাধীনতা মানে তার নিজের এটা যদি দেশের স্বাধীনতা বুঝি, দেশের অবস্থা বোঝাচ্ছে, পরাধীন না স্বাধীন। বা ব্যক্তিগত স্বাধীনতা যদি বলি, ব্যক্তির মধ্যে কতটা স্বাধীনতা আছে না আছে সেটা বোঝাচ্ছে। রাত্রি একইভাবে তাই, একটা বিশেষ অবস্থা বোঝাচ্ছে দিনের। 24 ঘন্টাকে যদি আমরা একদিন হিসাবে বিশেষ মানে বিবেচনা করি, তার একটা বিশেষ অবস্থা বোঝাচ্ছে। একটাকে বলা হয় রাত্রি, একটাকে বলা হয় দিন, কিছুটা অংশ অর্ধেক অর্ধেক। এটাকে বলা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ভাববাচক, মনের কোনো বিশেষ ভাবকে বোঝাবে। কি বললাম? মনের কোনো বিশেষ ভাবকে বোঝাবে। কিরকম? আনন্দ হতে পারে, বেদনা হতে পারে, সুখ হতে পারে। বুঝতে পারলে তো? বা ধরো উল্লাস, ক্রোধ, ক্রোধটাকে কি বলবো, সেটাও কিন্তু মনের এক ধরনের ভাব, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ। নিরাশা, হতাশা এগুলোকে বলবো আমরা ভাববাচক বিশেষ, অর্থাৎ মনের ভাবকে বোঝায়। ক্রিয়াবাচক বিশেষ্য, এইবারে চলে আসছি ক্রিয়াবাচক বিশেষ্য। তখন আমরা বলেছিলাম যে কার্যের নাম বোঝায়, মানে অর্থাৎ কাজের কোনো একটা নাম বোঝায়। সেটা কিভাবে হয় দেখো, যে কোনো কাজের নাম বোঝাবে। চলন, লেখা, পড়া, খাওয়া, ঘুম এগুলো কিন্তু বিশেষ্য। কিন্তু আমি খাবো, আমি পড়ছি, আমি লিখছি, আমি যাচ্ছি, আমি ঘুমোলাম, তখন কিন্তু ক্রিয়াপদ গঠন হয়ে যাচ্ছে।
কিন্তু যখনই আমরা বলছি চলন, গমন, লিখন, পঠন, ভক্ষণ, এগুলো মানে একই টার্মগুলো আমি এই করে দিলাম আর কি। নিদ্রা, এগুলো কিন্তু বিশেষ্য, বুঝতে পারলে? আচ্ছা, বাক্যে পদটি কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে পদটি কোন শ্রেণীভুক্ত। এইটা কিন্তু একটা বড় ক্রাইটেরিয়া, যে বাক্যে আমি কিভাবে ব্যবহার করছি। 2023-এর যে প্রশ্নটা এসেছিল, মানে খুবই ভাবানোর প্রশ্ন ওটা, যে ওটাকে আমরা অব্যয়জাত বিশেষণ বলবো নাকি ক্রিয়াজাত বিশেষণ বলবো। তাহলে বাক্যে পদটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে পদটি কোন শ্রেণীভুক্ত। অর্থাৎ একটা পদ দেখা যাবে আমি এমন ভাবে ব্যবহার করছি, সেখানে কিন্তু পদের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, শুনতে একই, দেখতেও একই, গঠনও একই, বুঝতে পারলে তো? যেমন ধরো আমি যদি এরকম বলি যে সুখ, এখান থেকে আমি যদি সুখ টার্মটা নিই ভাববাচক বিশেষে, দেখো আমরা যদি সুখ নিই, আচ্ছা আমরা বলছি বিশেষ মনের ভাবকে বোঝাচ্ছে। আচ্ছা আমরা তো এভাবেও ব্যাখ্যা করতে পারি যে এটা মনের একটা বিশেষ অবস্থাকে বোঝাচ্ছে, বলতে পারি কি পারি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলতে পারি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন ভাববাচক বিশেষ্য বলছি সেখানে মনটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, মনের ভাবকে। আর যখনই অবস্থা বলছি তখন কিন্তু মনের প্রশ্ন ওখানে আসছে না, ওখানে প্রাণী বা বস্তুর কথা আসছে, মানে একজন ব্যক্তির অবস্থাকে আমরা হাইলাইট করতে চাইছি। বুঝতে পারলে কি কি বিষয়টা আমি বলতে পারলাম, কোন জায়গায় পার্থক্যটা আমরা দেখাতে চাইছি? ওই জন্য অনেক বৈয়াকরণিক বলেছেন, যে মানে যিনারা ব্যাকরণের জ্ঞানী মানুষ, ওনারা বলেছেন আমরা কিন্তু অবস্থাবাচক বিশেষ্যকে অনেক সময় কিছু কিছু অবস্থাবাচক বিশেষ্য আছে যেটা আমরা ভাববাচকের অন্তর্ভুক্ত করতে পারি। মনের অবস্থা যদি আমি বলি যে আনন্দ, হ্যাঁ, বা সুখ, মনের অবস্থা সুখী আমি এখন, আমার মনের অবস্থা এখন সুখে ভরপুর, সেটা কিন্তু মূলত ভাববাচকেই চলে আসবে। এই জায়গায় সূক্ষ্ম পার্থক্য করে দেওয়া হচ্ছে, যে ওখানে আমরা মনটাকে গুরুত্ব দিচ্ছি আর ওখানে কিন্তু ব্যক্তি, বস্তু, প্রাণীকে গুরুত্ব দিচ্ছি অবস্থাবাচকের ক্ষেত্রে। ক্লিয়ার? এইটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। মনে আনন্দ নেই, ভাববাচক বিশেষ্য হয়ে গেল। আনন্দই সুস্বাস্থ্যের মূল কারণ, অবস্থাবাচক বিশেষ্য হয়ে গেল। দেখো বাক্যের পদটা কিভাবে ব্যবহৃত হচ্ছে একটু দেখো। যখনই আমরা মনটাকে গুরুত্ব দিচ্ছি তখনই চলে আসছে ভাববাচক, কিন্তু পরের লাইনটাতে দেখো মন কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে না, এখানে একটা বিশেষ অবস্থার কথা বলা হচ্ছে বারে বারে, যে আনন্দই সুস্বাস্থ্যের মূল কারণ। আনন্দমূলক অবস্থা থাকলেই কিন্তু মানুষের সুস্বাস্থ্য তার উপর নির্ভর করে। পার্থক্যটা বুঝতে পারছো কি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে দ্বিতীয়টাতে কিন্তু মনের কোনো গুরুত্ব পাচ্ছে না মন এখানে। এইখানেই সূক্ষ্ম পার্থক্য। তাই বলছি যে বাক্যে পদটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, যেই মাত্র আনন্দ টার্ম দেখলাম সঙ্গে সঙ্গে ভাববাচকে আমি গোল ঘুরিয়ে দিলাম না, আমি বাক্যটাকে আগে অ্যানালাইজ করব, যে এখানে মনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি বিশেষ অবস্থাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। টুইস্ট গুলো এখানেই আসে। আর এইরকমই একটি প্রশ্ন দিয়ে দিয়েছিল 23-এ, বলছে ক্রিয়াবাচক বিশেষণ নাকি অব্যয়জাত বিশেষণ। বাপরে বাবা, আমি তো ওইটার জন্য বামনদেব যে কতক্ষণ পড়লাম, তারপরে আরো টুকটাক এটা ওটা বিভিন্ন ধরনের বই, কিন্তু মনের মধ্যে সেই মানে কি বলবো, ওই দ্বন্দ্ব, সাম্যের অবস্থা তৈরি হয়নি। কিন্তু যদি সূক্ষ্মভাবে বিচার করে দেখি আমার বিবেচনার দিক থেকে সেটাকে ক্রিয়াবাচক বিশেষণ বলা যাবে। যাই হোক, সেটা পরে আলোচনা করছি। আচ্ছা, এটা চলে গেল মোটামুটি আমাদের বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। কিন্তু এই শ্রেণী বিভাগগুলো ছাড়াও আমরা বিশেষ্য পদকে আরো 3টি শ্রেণীতে ভাগ করতে পারি, মানে এই সবগুলোকে মিলিয়ে। সেটা হচ্ছে মূলত রূপের দিক থেকে, সেগুলো আমরা একটু জানবো। রূপের দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রূপাত্মক, মানে যার নির্দিষ্ট রূপ আছে। নির্দিষ্ট রূপ আছে মানে কি, একটা রূপ আছে মানে সেটা আমরা চোখে দেখতে পাবো, ঠিক কি না? তাহলে আমাদের এটা ইন্দ্রিয়র উপর নির্ভর করছে। অর্থাৎ রূপাত্মক মানে এখানে কি, সেটা আমাদের ইন্দ্রিয় গোচর হবে,
দ্বিতীয়টা হচ্ছে অরূপাত্মক, মানে তার কোনো রূপ নেই, ইন্দ্রিয় গোচর হবে না। তারপরেটা হচ্ছে অর্ধরূপাত্মক, কখনো দেখা যায় কখনো দেখা যায় না। দেখো, রূপাত্মক মানে কি বলেছিলাম, বিশেষ্যের ইন্দ্রিয় গোচর একটা রূপ আছে। কিরকম? সংজ্ঞাবাচক বিশেষ্য, মানে নামবাচক। আমি যখন বলছি দেবব্রত, দেবব্রতকে আমরা দেখতে পাই। জাতিবাচক বিশেষ্য, মানুষ দেখতে পাই বা অনুভবও করতে পারি। যে চোখে দেখতে পায় না সে অনুভব করতে পারে, দেবব্রত এই একটা মানুষ, তাকে ছুঁয়ে অনুভব করতে পারবে এই একটা মানুষ। চেয়ারটাকে ছুঁয়ে অনুভব করতে পারবে এটা চেয়ার। সমষ্টিবাচক, একটা শ্রেণী, শ্রেণীতে ছাত্ররা আছে তাকে দেখতে পাচ্ছি, যে যিনি অন্ধ, যিনি দেখতে পান না, তিনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ এটা শ্রেণী, মানে শ্রেণীকক্ষ, চোখে দেখা যায়, ইন্দ্রিয় গোচর। এটাকে বলা হচ্ছে রূপাত্মক। অরূপাত্মক কোনগুলো? যেগুলোর কোনো রূপ নেই, চোখে দেখতে আমরা পাই না। যেমন গুণবাচক। গুণবাচক কি আমরা চোখে দেখতে পাই? ধরো বলছি যে হিংসা, হিংসা কি আমরা চোখে দেখতে পাই? হিংসা কি ধরনের দেখতে, গোল না চৌকো নাকি 3D নাকি 4D 5D, যাই হোক না, তারার মতো দেখতে পাই না। ভাববাচক, ভাববাচক কি আমরা দেখতে পাই? ধরো আনন্দ, সুখ, এগুলো অনুভব করতে পারি আমরা, দেখতে পাই না, চোখে দেখা যায় না, ইন্দ্রিয় গোচর নয়। ক্রিয়াবাচক বিশেষ্য, মরণ, আমরা কেউ মারা গেলে তাকে দেখতে পাই, মরণকে কি দেখতে পাই? পাই না। লিখন, লিখন জিনিসটা কিরকম দেখতে পাই? আমরা যখন লিখি লেখাটা দেখতে পাই, লিখন দেখতে পাই না। বুঝতে পারলে? এটা হচ্ছে অরূপাত্মক। আচ্ছা, আবার বলছে অর্ধরূপাত্মক, মানে বিশেষ্য সম্পূর্ণভাবে রূপও পায় না, আবার সম্পূর্ণভাবে অরূপও নয়, মানে রূপাত্মকও নয় অরূপাত্মকও নয়। কিরকম? অবস্থাবাচক বিশেষ্য, যৌবন। যৌবন দেখতে কেমন? গোল, চৌকো, লম্বাটে। আবার একটু আলাদাভাবে যদি বিবেচনা করে দেখো, একটা মানুষের যৌবন অবস্থাটা আমরা কিন্তু দেখতে পাই, তখন আমরা বলতে পারি হ্যাঁ এই যৌবন, এই কৈশোর, এ বালক, এ শিশু অবস্থাটা কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু শৈশব জিনিসটা, শৈশবটা কি সেটা আমরা জানি না, শৈশবের আকার কি জানি না, শৈশবের আয়তন কি আমরা জানি না, চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি না। দেখো কোন জায়গায় টুইস্ট, বুঝতে পেরেছো? একইভাবে সংখ্যাবাচক, যখন আমরা বলছি যে 5টা পেন, আমরা কিন্তু 5টা পেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু 5 জিনিসটা কি, সেটা কি রকম, 5টা কি চৌকো না গোলাকার, একই প্রশ্ন আসবে, নাকি লম্বা হয় 5? 10 মিলি করি কাজ, 10 জন মিলে যখন কাজ করছি 10 জনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 10 বিষয়টা কেমন দেখতে হয় সেটা আমরা জানি না। অর্ধরূপাত্মকের বিষয়টা বুঝতে পারছো কি? এইরকম বিষয়গুলোকে আমাদেরকে ভাবতে হবে। এই তিনটে জেনারেলি মানে এটা কিন্তু বামনদেবে আছে, এই তিনটে শ্রেণী বিভাগ, ঠিক আছে, কিন্তু আমরা জেনারেলি এটা ক্লাসে ক্লাসে আমাদের পড়ানো হয় না। আমার মনে হলো যে বাই চান্স ধরো প্রশ্ন দিয়ে দিল, একটা পদের উল্লেখ করে দিল, সেটা হয়তো অবস্থাবাচক পদ, দিয়ে 4টে অপশন, 3টে অপশন দিয়ে দিল, রূপাত্মক, অরূপাত্মক, অর্ধরূপাত্মক, দিয়ে এবারে অপশন দেওয়া শুরু, ABCD তে 1 1 2 1 3 1 2 3, না এবার কি করবে? যদি শুধু 3 থাকে তাহলে শুধু 3-এ দাগ দিতে হবে, অর্ধরূপাত্মক। অবস্থাবাচক বিশেষ্যেরই কোনো একটা লাইন থেকে হাইলাইট করে দিল যে নিম্ন রেখাংশিত শব্দ পদটি কি ধরনের পদ, বলতে হবে অর্ধরূপাত্মক বিশেষ্য, অরূপাত্মক বিশেষ্য দিতেই পারে, কারণ যে ধরনের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করছে, ছেঁকে তুলে নিতে গেলে এই জিনিসটা দেবে, এটা আমার মনে হয়। আচ্ছা, যেমন ধরো গ্রীষ্ম, যখন গ্রীষ্মকাল তখন আমরা দেখতে পারি ঘামটাম হচ্ছে, প্রচুর গরম। বর্ষা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি। আবার বর্ষা জিনিসটা কি, গ্রীষ্ম জিনিসটা কি, কেমন দেখতে হয় তা পাচ্ছি না। কিন্তু দিন, আলো আছে, এটাকেই দিন বলে, দেখতে পাচ্ছি চোখে, কিন্তু আসলে দিন বিষয়টা কি, তার আকার কি, তার আয়তন কি, কিছুই নেই। এটা হচ্ছে অর্ধরূপাত্মক। এবারে তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন কিছু থাকবে, যেটুকু পড়লাম মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, এবারে তোমাদেরকে একটু নিজেকে দেখতে হবে অবশ্যই, একটু তো ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এবারে আমি একটা একটা বলবো, তোমরা আমাকে
প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলার চেষ্টা করবে, ঠিক আছে? বেশি সময় লাগবে না। এগুলো কি হচ্ছে, দিলে একটু চর্চা হয়ে যাবে, দিলে তোমরা নিজেরা অ্যানালাইজ করবে, দিলে জিনিসটা আরো মানে মাথাতে গেঁথে থেকে যাবে। ইংরেজ বলো কি ধরনের বিশেষ? জাতিবাচক। সবাই বলো, সবার কাছে শুনবো আমি। ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, জাতি। এটা জাতিবাচক, একটা নির্দিষ্ট জাতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, জাতিবাচক, ভেরি গুড। ইংরেজি? সংজ্ঞাবাচক। সংজ্ঞাবাচক। বাকিরা কি বলছো? কুশল কি বলছো? এটা সংজ্ঞাবাচক, ভেরি গুড, কারণ ইংরেজিটা একটা বিষয়ের নাম বোঝাচ্ছে। সন্দেশ? একটু ভেবে বলবে, হ্যাঁ, একটু নিজেরা অ্যানালাইজ করে নাও। বস্তুবাচক। হ্যাঁ, সংজ্ঞাবাচক। কথাটা জড়িয়ে গেল। সংজ্ঞাবাচক। সন্দেশ সংজ্ঞাবাচক, আচ্ছা, আর কে কি বলছো? সংজ্ঞাবাচক। আমি বলছি বস্তুবাচক। দেবব্রত বলছো বস্তুবাচক। বাকি চন্দ্রশেখর কি লাইনে আছে? দেখো তো একটু। লাইনে তো আছে। আর কুশল? এটা বস্তুবাচকই হবে, কোনো কিছু একটা সন্দেশ তো একটা মিষ্টির নাম। ভেরি গুড, ভেরি গুড, বস্তুবাচক। আর সংজ্ঞাবাচক কে বললো? পৌলমী মনে হয় সংজ্ঞাবাচক বললে, না দেবব্রত বললে? বলুন বললো। সংজ্ঞাবাচক, বলেছিলাম। সংজ্ঞাবাচক দেখো, এটা কিন্তু একটা বস্তুর নামই বোঝাচ্ছে, মিষ্টি এক ধরনের বস্তু। পার্টিকুলার, যেমন আমি যখন বলছি পৌলমী, যখন বলছি দেবব্রত, যখন বলছি চন্দ্রশেখর বা কুশল, এরকম পার্টিকুলার বোঝাচ্ছে না কিন্তু, বুঝতে পারলে? প্রপার নাউন নয়, এটা কমন নাউন। সন্দেশ, বিভিন্ন ধরনের সন্দেশ হয়, এই জন্য বস্তুবাচক। আচ্ছা, আকাশ আলোচনা করে দিয়েছি, তাও জিজ্ঞাসা করছি। বস্তুবাচক স্যার। বাকি? বস্তুবাচক। ভেরি গুড, ভেরি গুড, এটা বস্তুবাচক। আমরা এটাকে বস্তু হিসেবেই বিবেচনা করি। মৃত্যু অবস্থাবাচক হবে কি? কি হবে সেটা তো পরে আসছে, সবাই আগে বলুক। অবস্থা। আচ্ছা, তুমি অবস্থা বলছো। বাকি? সাধারণ বিশেষ্য বা এই ধরনের জিনিস কিছু হতে পারে কি? আচ্ছা, নেক্সট বলো। এটা অবস্থাবাচক। যখন আমরা বলবো মরণ, তখন কি হবে? মৃত্যুটা তো অবস্থাবাচক অবশ্যই, কেন না? এটা ব্যক্তির জীবনের একটা অবস্থা, সেই অবস্থাতে মানুষ পৌঁছয় মৃত্যুতে। আচ্ছা, যখন আমরা মরণ বলবো, তখন কি হবে? রূপাত্মক। না, আমি ওইটাতে যাচ্ছি না এখন, রূপাত্মক অরূপাত্মকে এখন যাচ্ছি না, এটা আমি তার আগের গুলোতে বলছি। আরে বাবা, এটা তো সহজ, একটা বাক্যই তুমি ভাবো না যে তার মরণ হলো, এটা তো ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা, হোক। সাহস? গুণবাচক। পৌলমী বললে গুণবাচক, দেবব্রত বললে ভাববাচক। আচ্ছা, বাকি? আচ্ছা, কি বলে, সাহসটা কি মনের ভাব বোঝায়, নাকি সাহসটা কোনো ব্যক্তির গুণ বোঝায়? প্রশ্নটা কিভাবে হলো দেখো। গুণই বোঝায়। তাহলে ব্যক্তির ঠিক বোঝাবে। তাহলে এটা কি হবে? গুণবাচক। গুণবাচক। সুখ? সুখটা তো আমি বলে দিয়েছিলাম, সুখটা তো ভাববাচক। ভাববাচক হবে, ভাববাচক। ভেরি গুড, ভেরি গুড। পড়া? ক্রিয়া। ভেরি গুড। পাঠাগার? সংজ্ঞা। পাঠাগারের অর্থটা কি আগে বোঝার চেষ্টা করো, পাঠাগারের অর্থটা কি? সংজ্ঞা কেন হবে? বস্তুবাচক। কোনো কিছু স্থাপনকে তো বোঝানো হচ্ছে। হ্যাঁ, হুম হুম। হচ্ছে না, আরেকটু ভাবো। সংজ্ঞাও হবে না, বস্তুও হবে না। পাঠাগার মানে হচ্ছে সেখানে একাধিক অজস্র বইয়ের সমাহার, সমষ্টি থাকে, এটা কিন্তু সমষ্টিবাচক। বুঝতে পারলে তো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে?
পাঠাগার যদি দিয়ে দেওয়া হয় না, কতজন যে সংজ্ঞাবাচক দিয়ে আসবে তার কোনো হিসেব নেই। বস্তুটা হয়তো অতটা চিন্তা করবে না, কিন্তু সংজ্ঞাবাচক প্রথমে দেবেই দেবে। কিন্তু না, পাঠাগার বলতে এখানে কি বোঝানো হচ্ছে না, যেখানে আমরা অজস্র বইয়ের সমষ্টি পাই বা সমাহার পাই তাকেই তো আমরা পাঠাগার বলি। যখন আমরা বলছি ক্লাব বা সংঘ, একাধিক মানুষের সমারোহ সেখানে থাকে, তাই না সমষ্টিবাচক সংঘ, তাহলে তো সংঘকেও আমরা বলতে পারি সংজ্ঞাবাচক। বুঝতে পারলে? একটা সংসদ, শুধু যদি সংসদ বলি, সংসদ মানে কি, সেখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষের সমাহার। ধরো শিক্ষা জাতীয় কোনো সংসদ যেটা হয়, তাহলে এটা সমষ্টি বোঝাচ্ছে না। বুঝতে পারলে? আচ্ছা যদি বলি জনতা, জনতা যদি বলি কি বলবে? স্যার এটা তো সমষ্টিবাচক বোঝাবে, জনতা মানে একসঙ্গে অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে একসঙ্গে অনেকজনকে বোঝাচ্ছে। একইভাবে সংঘের কি, সেখানেও একাধিক মানুষের সমষ্টি। পাঠাগার কি, সেখানে একাধিক বইয়ের সমষ্টি। এটা সমষ্টিবাচক, ওই জন্যই পাঠাগারটা আমি দিয়েছিলাম। আচ্ছা বাংলা, এটা স্যার বাংলা এটা তো স্যার বাংলা ভাষাটাকে স্যার বোঝানো হচ্ছে, এই ব্যাপারটা বলছেন নাকি? তুমি ব্যাখ্যা করো না, আমি ধরো বাংলা একটা এরকমই একটা লাইন আছে যে বাংলা আমার মা, বাংলার নিচে আন্ডারলাইন করে দিয়ে এবারে প্রশ্ন দিয়ে দিল নিম্ন রেখাংশিত পদটি কি ধরনের পদ। জাতীয় কি? হুম, বাংলাটা সংজ্ঞাবাচক। বাংলা সংজ্ঞাবাচক, একটা বিষয়ের নাম বাংলা, একটা ভাষার নাম বাংলা। এটা তো পার্টিকুলার নাম না, সেখানে না সমষ্টি আছে, না ভাব আছে, না জাতি আছে, না গুণ আছে। যদি বলতাম বাঙালি, তখনও তো জাতিবাচক হতো কি না? লতা, নামবাচক। কি শুনতে পেলাম না? না এটা তো স্যার কোনো কিছু নামকে বোঝাচ্ছে, কারোরই নাম, নাম কারোর অন্য কারোর নাম। না, এখানে লতা বলতে, ওহো হ্যাঁ, এইখানে একটু টুইস্ট আছে। মেয়ের নাম হলে তখন সংজ্ঞাবাচক। আমি এটা লতা বলতে লতার কথা বলছি, লতানো গাছ, মানে যে অর্থ ভেবে আমি দিয়েছি আর কি। তাহলে কি হবে? মেয়ের নাম লতা হলে তখন সংজ্ঞাবাচক হতো অবশ্যই, কিন্তু এটা লতানো গাছের কথা বলছি। জাতি হবে কি? বাকি জাতিবাচক। বাকিরা জাতিবাচক। সবাই জাতিবাচক বলছো? হ্যাঁ স্যার, একটা জিনিস যথেষ্ট বলুন। ভেরি গুড। কারণ বৃক্ষ যখন হচ্ছে জাতিবাচক, লতাও জাতিবাচক, অনেক লতানো গাছ আছে, সেটা একটা বিশেষ জাতি, একটা ওই ধরনের লতিয়ে লতিয়ে ওঠে, ওটাই তার বৈশিষ্ট্য। ওটা একটা লতাটা একটা এক ধরনের লতানো গাছের জাত বলি না, এইভাবে কথাবার্তাগুলো যখন আমরা বলি, এটা জাতিবাচক। ভেরি গুড। হীনতা, বলো বলো বলো। না ভাবো, গুণবাচক। তাড়াহুড়ো করছি না। হ্যাঁ, হীনতা কি? হীনতা মনের একটা অবস্থা তো। সেটা তুমি বলো, আমি কি করে বলবো? সেটা একটা নেতিবাচক কথাবার্তাকেই তো বোঝাচ্ছে হীনতা। নেতিবাচক বা অসন্তোষ এরকম ধরনের জিনিসের সঙ্গে তো যুক্ত হয়। না, সেটাকে বলা, সেটা তো হীনমন্য। হীনতা মানে হচ্ছে মানে নেই, হীনতা মানে নেই। বুঝতে পারলে কি বললাম? ধরো অর্থহীনতায় ভুগছে, আমি এই কথাটাই যদি বলি অর্থহীনতা, সেই হীনতা, এই অর্থেই আমার এটা দেওয়া এখানে, কারণ বাক্যে প্রয়োগের উপরে নির্ভর করে বলেছি, ওই জন্য আমি এটা বলে দিলাম যে অর্থহীনতা। তাহলে হীনতাটা কি? অবস্থাবাচক। অবস্থাবাচক। এটাকে কিন্তু আমরা অবস্থাবাচকও বলতে পারি, অবশ্যই বলতে পারি। অর্থহীনতা অর্থনৈতিক অবস্থাকে বোঝাচ্ছে। আবার এটাকে আমরা গুণবাচক বিশেষ্য বলতে পারবো। কেন? না,
তার অর্থনৈতিক প্রকৃতিটা কিরকম সেটা বোঝানোর জন্য, যেখানে আমরা গুণবাচক বিশেষ্যকে বলেছিলাম যে প্রকৃতিকেও বোঝাবে। বুঝতে পারলে? এটাকে আমরা গুণবাচকও বলতে পারি। এখানে আমি গুণবাচক হিসাবেই দিয়েছিলাম, তো এটা অবস্থাবাচকও হতে পারে, সেটা বাক্যের প্রয়োগের উপর নির্ভর করবে। ব্যাস, এই পর্যন্ত মোটামুটি আলোচনা। তাহলে বুঝতে পারলে তো যে বিশেষ্য পদটা কিন্তু এত সহজ জিনিস নয়, এই পদটাই আমাদেরকে গোলাবে বেশি। তারপরে যখন বিশেষণে যাব, তারপরে যখন তার ভাগ যাব, আরো তো মাথা খারাপ হয়ে যাবে, আমার নিজেরই গুলিয়ে যায়। এত চর্চা করি তাও গুলায় আমার। বুঝতে পারলে তো? ওই জন্য দেখো, বিশেষ্য পদ মানে এই নাম বোঝাবে, কিন্তু না, অনেক কিছু ব্যাপার তার মধ্যে থাকে লুকিয়ে। তো এই হলো মোটামুটি আজকের ক্লাস। পদের শ্রেণীবিভাগগুলো একটু তোমাদেরকে ভালোভাবে চর্চা করতে হবে, কারণ এখান থেকে। হ্যাঁ বলো। পিডিএফটা দিয়ে দেবেন আর আমি শেয়ার করে দেবো। এর আগের গুলো নয়, শেয়ার করা হয়নি, ব্যস্ততার মধ্যে শেয়ার করা হয়নি। তারপরে সন্ধিটাও দেবো বলেছিলাম, সেটাও মনে হয় দেওয়া হয়নি না। ঠিক আছে, আমি শেয়ার করে দেবো সময় করে। হ্যাঁ, তাহলে আজ আমাদের মূলত থিওরিটিক্যাল ক্লাস হলো। পদ পরিচয় সম্পূর্ণ হলে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, অর্থাৎ পদ পরিচয়ের ক্ষেত্রে অনেকগুলো ক্লাসই আমাদের লেগে যাবে। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করেছি যে সম্পূর্ণ পদটা কমপ্লিট হলে তারপরে আমরা এমসিকিউ আলোচনায় চলে যাব। কেমন? তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং টেটে সফল হও। হ্যাঁ, আরও একটি বিষয় বলে রাখি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো। তা না হলে কিন্তু পরবর্তী ক্লাসের আপলোডের নোটিফিকেশান পাবে না, এবং সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর যদি কোনো রকম কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো, আমি ডাউট ক্লিয়ার করে দেবো।